হচ্ছে ডিসি সার্কিট শুরু করব আর কি। শুরু করব তো প্রথমে আমরা হচ্ছে ডিসি সার্কিটের টোটাল কোর্সে কি কি থাকবে, প্লাস আমরা কি কি পড়বো। মূলত আমরা চাকরির প্রিপারেশনের জন্য ডিসি সার্কিট কতটুকু দরকার, প্লাস কি কি টপিকগুলো পড়লে A to Z চাকরি পরীক্ষা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই টপিকগুলো আগে দেখব, টোটাল কন্টেন্টটা দেখার পর দেন আমরা ডিসি সার্কিট আর কি আলোচনা বা মেন পড়ার ভিতরে ঢুকবো আর কি। ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল ডিসি সার্কিটের
কন্টেন্ট আর কি। আমরা আমাদের কোর্সে ডিসি সার্কিটের কোর্সে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো, প্লাস এই টপিকগুলো আমরা পড়াশোনা করবো। ফার্স্ট হচ্ছে আমরা বেসিক ডিসকাশন। তো বেসিক ডিসকাশনে মূলত আমাদের ডিসি সার্কিট সম্পর্কে যে বেসিক আলোচনাগুলো আছে, মূলত কারেন্ট, ভোল্টেজ, ডিসি সার্কিট কি বা এই টাইপের যে বেসিক আলোচনাগুলো আছে, মানে সার্কিট কত ডিসি সার্কিট কত প্রকার, এই বেসিক আলোচনাগুলো আমরা করবো হচ্ছে বেসিক ইনফরমেশনের ভিতরে। তারপরে শুরু করবো হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন মূলত হচ্ছে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা। মানে আমাদের সার্কিটের ক্ষেত্রে একটা সার্কিট দিয়ে দেবে, বলে দেবে যে এটার সমতুল্য সার্কিট কত বা সমতুল্য রেজিস্ট্যান্স কত, টোটাল সার্কিট কত বা টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল সার্কিট না টোটাল রেজিস্ট্যান্স কত। তো মূলত এখানে টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে বলবে আমরা হচ্ছে এখানে টোটাল রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেশন করা লাগে একটা সার্কিট দেওয়া থাকলে, এই বিষয়ে বিস্তারিত শিখবো আর কি এই টপিকের ভিতরে। তারপর হচ্ছে ওপেন পাথ এবং শর্ট পাথ। তো আমরা মূলত ডিসি সার্কিটের ভিতর কিছু কিছু কন্ডিশন থাকে যার কারণে আমাদের শর্ট হয়ে যায়, মাঝে মাঝে ওপেন হয়ে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে শিখবো হচ্ছে ওপেন পাথ এবং শর্ট পাথ কখন হচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করব। পরবর্তী হচ্ছে পয়েন্ট মেথড। তো আমরা এই যে এখানে টোটাল রেজিস্ট্যান্স বের করতেছি, টোটাল রেজিস্ট্যান্স বের করার সময় অনেক জায়গায় আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা লাগতে পারে। কেননা আমরা যখন বেসিক আলোচনা করব এখানে সিরিজ প্যারালাল নিয়ে আমরা আলোচনা করব। যখন বেসিক আলোচনা হবে সিরিজ প্যারালাল, সিরিজ কি প্যারালাল কি, সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট সম্পর্কে যখন আলোচনা করব, তো এখানে দেখা যাবে এই পয়েন্ট মেথডের ভিতরে আমরা সিরিজ প্যারালাল সহজে বুঝতে পারবো না। একটা সার্কিটের ভিতরে সিরিজে আছে নাকি প্যারালালে আছে সেটা সহজে বুঝতে পারবো না। যদি বুঝতে পারতাম তাহলে তো আমরা এখানে সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারতাম। যদি না বুঝতে পারি তখন দেখা যাচ্ছে যে এই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে আর কি। আসলে পয়েন্ট মেথডটা কোনো স্বীকৃতিপ্রাপ্ত মেথড না, এটা হচ্ছে একটা ট্রিক্স শুধু। তো শুনতে ভালো লাগে পয়েন্ট মেথড, এই জন্যই লেখা হয়েছে পয়েন্ট মেথড, এছাড়া আর কিছু না। এটা হচ্ছে কিছু ট্রিক্স অবলম্বন করবো আমরা, সেই ট্রিক্সের মাধ্যমে যাতে বুঝতে পারি কার সাথে কে সিরিজ আছে কার সাথে কে প্যারালাল আছে। তাহলে আমরা এখানে আলাদাভাবে টপিকটা উল্লেখ করে দিচ্ছি, যাতে কারণ এই টপিকটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে ম্যাথ আসে যদি আমাদের সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলে আর কি। তো এই জন্য আমরা আলাদাভাবে রাখছি এই টপিকটাকে, যেখান থেকে আমরা খুব বিস্তারিত খুব ভালোভাবে শিখতে পারবো আর কি। তারপরে বলছি মিসিং ডাটা। মিসিং ডাটা হচ্ছে আমাদের কিছু কিছু সার্কিটের ভিতরে দেখা যাবে রেজিস্ট্যান্সের মান নাও দেওয়া থাকতে পারে, তারপরে ভোল্টেজ সোর্সের মান নাও দেওয়া থাকতে পারে, অথবা কোনো একটা জায়গার ভোল্টেজ সোর্সও থাকবে না, রেজিস্ট্যান্সও থাকবে না, এই টাইপের কিছু ম্যাথ আমরা পাবো আর কি। তাহলে ওই টাইপের ম্যাথগুলো কিভাবে আমরা সলিউশন করব এখানে আমরা বিস্তারিত দেখবো আর কি। সেটা হচ্ছে মিসিং ডাটা টপিকটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। তাহলে এটা হচ্ছে একটা শর্ত, কিছু একটা শর্ত থাকবে একটা সার্কিটের ভিতরে, ওই শর্তটা মিলে গেলে তখন আমরা সার্কিটটাকে ব্যালেন্স সার্কিট বলতে পারবো আর কি। এই টাইপের যে ম্যাথগুলো আছে আমরা এখানে সলিউশন করবো। তারপর হচ্ছে আমাদের স্টার ডেল্টা কনভার্সন। তো আমরা মূলত জানি স্টার ডেল্টা কনভার্সন এখানেও মূলত এই সমতুল্য রেজিস্ট্যান্সের সাথেই সম্পর্কিত, কারণ আমাদের এই সমতুল্য রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের সময় সিরিজ প্যারালালটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি কথা আর কি। আমি যদি সিরিজ প্যারালাল না বুঝতে পারি তাহলে কখনোই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারবো না। আর এই স্টার ডেল্টা কনভার্সনটা এই জন্যই লাগবে সিরিজ প্যারালাল বোঝার জন্য। যদি স্টার সার্কিট থাকে বা ডেল্টা সার্কিট থাকে, সেটাকে আমি স্টারকে ডেল্টা অথবা ডেল্টাকে স্টারে কনভার্ট না করে পরবর্তীতে কার সাথে কে সিরিজ আছে বুঝতে পারবো না। এই জন্যই স্টার ডেল্টা কনভার্সনটা লাগবে আমাদের সমতুল্য সার্কিট বের করার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা স্টার ডেল্টা কনভার্সন কিভাবে করা লাগে আর সার্কিটটা থাকলে কিভাবে কি হয় সেগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত দেখবো আর কি। তারপর হচ্ছে এমিটার, ভোল্ট মিটার এবং ওয়াট মিটার। তো আমরা এটা মূলত জানি বা আমরা এই বেসিক ডিসকাশনের মধ্যে এমিটার কি, ভোল্ট মিটার কি, ওয়াট মিটার কি এগুলো সম্পর্কে আলোচনা করব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। কিন্তু এখানে আমি যেটা বোঝাচ্ছি, এখানে এমিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটারে কিছু রিলেটেড ম্যাথ আছে। এমিটারে ইরর রিলেটেড কিছু ম্যাথ আছে, ভোল্ট মিটার ওয়াট মিটারে ইরর বের করতে বলতে পারে। তো এই টাইপের কিছু ম্যাথ আছে। তো ওই টাইপের ম্যাথগুলো আমরা এখানে দেখবো হচ্ছে এমিটার, ভোল্ট মিটার এর ম্যাথ। আর মূলত ভোল্ট মিটার কাজ যেটা, ভোল্টেজ পরিমাপ করা, কিভাবে ভোল্ট মিটারের পার্ট বের করে, সেই পার্টগুলো আমরা তো এই যে মিক্স সার্কিটের যে ওপেন পাথ বা টোটাল রেজিস্ট্যান্স বা মিসিং ডাটা ক্যালকুলেশন, ব্যালেন্স কন্ডিশন, পয়েন্ট মেথড অ্যাপ্লাই, ওখানেও ভোল্ট মিটার, এমিটার এবং ওয়াট মিটারের পার্ট কিভাবে বের করে বা পার্টটা কেমনে বের করবো সেটা আমরা দেখতে পারবো আর কি। আবার বেসিক আলোচনার মধ্যে এমিটার, ওয়াট মিটার এবং ভোল্ট মিটার সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে বলছি ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেল মানে এখানে কিছু ইলেকট্রিক ব্যাটারি থাকবে, যেমন আমাদের 8-10টা ব্যাটারি সিরিজে কানেক্ট করতে বলতে পারে অথবা প্যারালালে কানেক্ট করতে বলতে পারে। যদি আমি সিরিজে কানেক্ট করি তারপরে পরবর্তীতে কিছু ইনফরমেশন দিয়ে কোনো কিছু বের করতে বলতে পারে। মূলত এখানে ইলেকট্রিক সেল নিয়ে আমাদের কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের কি কেভিএল অ্যান্ড কেসিএল, তার মধ্যে কারশফ ভোল্টেজ ল এবং কি কারশফ কারেন্ট ল নিয়ে আলোচনা করব। মূলত এই পর্যন্ত যেটুকু আছে এইটাকে আমরা মিক্স সার্কিটের আওতাভুক্ত নিয়ে বলতে পারি, কারণ আমাদের সিরিজ
ডিসি সার্কিট হচ্ছে তিনটা সিরিজ এবং কি প্যারালাল এবং কি মিক্স সার্কিট। তো মূলত ডিসি সার্কিটের যে সিঙ্গেল সোর্স রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ইলেকট্রিক সেল পর্যন্তই আমাদের এই ম্যাথগুলো। আমরা এই পর্যন্ত আমরা আলোচনা করবো হচ্ছে মিক্স সার্কিট নিয়ে। তাহলে এই টপিকগুলো আমরা আলাদা করার কারণ হচ্ছে বা আমাদের শিখতে যাতে সুবিধা হয়, প্লাস হচ্ছে আমরা সহজে যাতে বুঝতে পারি, খুব সহজে যাতে বুঝতে পারি, এই জন্য আমরা টপিক ওয়াইজ আলাদা করতেছি, ডিরেক্ট মিক্স সার্কিট বলতেছি না। তা সিঙ্গেল টপিক ধরে ধরে যদি করি আমরা শিখতে খুব সহজ হবে, পরবর্তীতে রিভিশন দিতেও সহজ হবে এবং মাথায় থাকবে অনেকদিন। তো এই কারণে হচ্ছে আমরা এতগুলো টপিকে ভাগ করছি সেই মিক্স সার্কিটটুকুকে। তারপর হচ্ছে কেভিএল কেসিএল। কেভিএল কেসিএল হচ্ছে আমাদের থিওরেমের আওতায় বলতে পারি। তো মূলত কেভিএল কেসিএল দেওয়া এর ভিতরে যদি একাধিক সোর্স চলে আসে তখন আমাদের কেভিএল কেসিএল বা কোনো একটা থিওরেম অ্যাপ্লাই করা লাগে আর কি। এটা তো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। তো এই জন্য কেভিএল কেসিএলগুলো একাধিক সোর্স থাকলে ওখানে আমরা কেভিএল কেসিএলগুলো অ্যাপ্লাই করবো। তো এই টোটাল পার্টটাই হচ্ছে আমাদের মূলত মিক্স সার্কিটে পার্টের বলতে পারে আর কি। তারপরে শুরু হবে আমাদের কি থিওরেম আর কি। তাহলে থিওরেমের ভিতরে ফার্স্ট যে থিওরেমটা করবো আমরা সেটা হচ্ছে সুপার পজিশন থিওরেম। তাহলে সুপার পজিশন থিওরেম হচ্ছে, থিওরেমগুলো মূলত হচ্ছে কিছু একটা নির্দিষ্ট রুলস আর কি। আমাদের থিওরেমগুলো অ্যাপ্লাই করতে গেলে আমাদের সুপার পজিশন একটা থিওরেম দিছে বা আমাদের ওর কিছু নির্দিষ্ট রুলস আছে সুপার পজিশন, সেই রুলসটা আমাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে মেশ অ্যানালাইসিস। আমরা নোডাল করবো, তারপরে মেশ করবো। আমি সুপার পজিশনের পরে থেভেনিন করি না, কারণ থেভেনিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা থিওরেম। তারপরে আমি এটা এখানে করিনি, কারণ আছে, কারণ হচ্ছে আমাদের এই সুপার পজিশন থিওরেমের পরে নোডাল এবং ম্যাশটা শিখবো। কারণ এই থেভেনিন থিওরেমটা আমরা সুপার পজিশন, নোডাল, ম্যাশ এবং সোর্স কনভার্সন যে কোনো একটা দিয়ে এটা সলিউশন করা যায়। এই জন্য আমরা একসাথে সুপার পজিশন দিয়েও করতে পারবো, নোডাল দিয়েও করতে পারবো এবং ম্যাশ দিয়েও কি থেভেনিনটা সলিউশন করতে পারবো। তো যার কারণে আমাদের কখন কোনটা অ্যাপ্লাই করলে সহজ হবে, যখন আমরা প্র্যাকটিস করবো তখনই বুঝতে পারবো বিষয়গুলো। তাহলে এই জন্য আমরা এই তিনটা আগে খুব বা এই চারটা থিওরেম খুব ভালোভাবে আগে শিখে নিব। শেখার পরে আমরা থেভেনিনটা করবো, যাতে আমরা এই চারটার যে কোনো একটা দিয়ে যে কোনো সময় আমরা থেভেনিন সার্কিটটা কি করতে পারি, সলিউশন করতে পারি। সিমিলারলি ভাবে নর্টনের ক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা ইউজ করে আমরা নর্টন অ্যাপ্লাই করতে পারি। আবার থেভেনিন দিয়েও নর্টন করা যায়, আবার নর্টন দিয়েও থেভেনিনও করা যায়। মানে এটা একে অপরের পরিপূরক আর কি বলতে পারি। আমরা চাইলে নর্টন দিয়েও থেভেনিন করতে পারবো, থেভেনিন দিয়ে নর্টন করতে পারবো। তবে এই দুইটা যখন শিখবো তখন তো দুইটা একসাথেই শিখবো, সমস্যা নাই। তা এই জন্য আমরা এই দুটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট থিওরেম, তারপরে পরে রাখছি। তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমটা নর্টন এবং থেভেনিন দুইটা দিয়েই করা যায়। এই জন্য আমরা এই নর্টন এবং থেভেনিন শেখার পরে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম নিয়ে আলোচনা করবো আর কি। তারপর লাস্ট অপশন হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স। তো এই পর্যন্ত আমরা যেগুলা করতেছি এই সবগুলোই হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, মানে স্বাধীন সোর্স ছিল। আর ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলোচনা করা যাবে এবং এই ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে এই যেগুলো যা দেখতেছি সবগুলোই কিন্তু প্রযোজ্য। তবে আমাদের সাবস্টেশন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এই ডিপেন্ডেন্ট সোর্স থেকে কখনো থিওরেম আসে না, আর ডিপেন্ডেন্ট সোর্সের থিওরেমগুলো অনেক বড় বড় হয়। এই জন্য এখান থেকে থিওরেম আসে না, যতটুকু আসে টুকটাক নুডাল দেওয়া হয়ে যায় আর কি। তবে আমরা এগুলো দেখবো, সমস্যা নাই। নুডাল দিয়ে টুকটাক হয়ে যায়, কিন্তু ওই সুপার পজিশন আর নুডাল দিয়ে হয়ে যায়। কিন্তু এই ডিপেন্ডেন্ট সোর্সের থেভেনিন, ডিপেন্ডেন্ট সোর্সের নর্টন, এগুলা অনেক বড় হয়ে যায়, ম্যাথগুলো আসে না। যদিও আসে, সিম্পলগুলো আসবে, সেগুলো আমরা দেখবো। ডিপেন্ডেন্ট সোর্সের নর্টনও দেখবো, থেভেনিনও দেখবো, সমস্যা নাই। তবে এত বড়গুলা দেখবো না, সিম্পলগুলা দেখবো, যেগুলো হচ্ছে বিশেষ করে সাবে আসবে আর কি। এখন পর্যন্ত আসে নাই, যদি আসে আর কি যাতে পারি আমরা। কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সের অনেক বড় বড় ম্যাথ দেখবো না, কারণ ডিপেন্ডেন্ট সোর্সটা কঠিন কঠিন যে ম্যাথগুলো আছে, বিশেষ করে মিক্স সার্কিটেও ডিপেন্ডেন্ট সোর্স হয়, ওই টাইপের ম্যাথগুলো অনেক বড় হয়। আর সাবের অতটা আসে না, দেখি না, যেগুলো আসে সিম্পলগুলো আসে। তবে আমরা খুব ডিপলি শিখবো, সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত ডিপে যাবো না আর কি ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আর কি। তো এই হচ্ছে আমাদের কি। আর তারপরে আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে এক্সেপশনাল কেস। সেটা হচ্ছে কোনো কিছু পড়ে না, ওভারঅল ডিসির ভিতরেই পড়ে। তো আমরা এগুলো সবকিছু দেখার পরে এক দুইটা ক্লাস নিব, সেটা হচ্ছে শুধুমাত্র ওভারঅল ডিসির ভিতরে কিছু কিছু এক্সেপশনাল কেস তৈরি হতে পারে, মাঝে মাঝে বুয়েটে আসে আর কি। ওই সেন্সিটিভিটি রিলেটেড বা বলে দেয় যে ভোল্টেজের সেন্সিটিভিটি, ওই টাইপের কিছু ম্যাথ আছে যেগুলো আমরা এক্সেপশনাল লাস্টের দিকে দেখবো। একবারে সকল কিছু শেষ করার পর দুই একটা ক্লাস নিবো আর কি আমরা। তো এই হচ্ছে আমাদের টোটাল ডিসি সার্কিটের ওভারঅল সিলেবাসটা। আমাদের এইটুক যদি পড়ি ইনশাল্লাহ আমাদের চাকরি পরীক্ষায় যত জায়গায় পরীক্ষা হয়, হোক সেটা ডিপিআই হোক, বুয়েট হোক, মিস্ট বা বিপিএসসিও যদি নেয়, ডিসি সার্কিট থেকে যদি ম্যাথ দেয়, ইনশাল্লাহ এই টপিকের বাইরে কোনো থেকে ম্যাথ আসবে না আর কি। এইগুলো যদি ভালোভাবে শেষ করতে পারি, ডিসি সার্কিট ইনশাল্লাহ কমন পড়বে আর কি। এইটুক আলোচনা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, কারো কি কোশ্চেন আছে এইটুক আলোচনার ভিতরে বা জানার কিছু আছে কিনা? হ্যাঁ হ্যাঁ,
প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা ক্লাস হবে, প্লাস প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা শিটও দেওয়া হবে। মানে যখন যেটা ক্লাস হবে আগের দিনই তার শিট প্রোভাইড করা হবে, সমস্যা নাই। যেমন আজকে তো আমরা বেসিক ইনফরমেশন আলোচনা করবো, সাপোজ নেক্সট বা 2-3 ক্লাস পরে যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন শুরু করি বা সমতুল্য রোধ নির্ণয় করা শুরু করি, আর তার শিটটা ক্লাসের আগের দিনই চলে যাবে, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ মনে হয় আছে, সেখানে দিয়ে দেওয়া হবে আর কি। সবাই তো বুঝছি রিসার্কের আমাদের কন্টেন্ট গুলো তো সবাই বুঝছি, বাবা কোথায় আমরা কি, যদিও আমরা বিস্তারিত আস্তে আস্তে শিখবো। আমি ওভারভিউ দিলাম আর কি, যে এই টপিক গুলো আমরা আলোচনা করবো আর কি আমাদের ডি সার্কিটের ভিতরে। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনায় শুরু করি আর কি। হ্যাঁ, আমরা এখন পড়ার ভিতরে চলে যাচ্ছি আর কি। ফার্স্ট আমাদের টপিক ছিল বেসিক আলোচনা, আমরা বেসিক আলোচনা থেকে শুরু করবো, একদম বেসিক থেকে আর কি। হ্যাঁ, তবে আরেকটা কথা বলে রাখি, ক্লাস কিন্তু খুবই স্লো হয়, কারণ হচ্ছে আমরা প্রায় রিসার্কের টোটাল 30টার মতো ক্লাস, ওই তো 30+ থাকে আর কি ক্লাস। হ্যাঁ, তাহলে 30+ ক্লাস মানে ডি সার্কিট অনেক, কারণ অন্যান্য কোচিংয়ের সাথে যদি আমরা তুলনা করি, ম্যাক্সিমাম কোচিংয়ে ক্লাস থাকে হচ্ছে মানে 15 থেকে 20 আর কি ম্যাক্সিমাম। আমাদের প্রায় 30+, মাঝে মাঝে আমি গত ব্যাচে ক্লাস নিছি 35টা ক্লাস নিছি, তাহলে বোঝা যাচ্ছে একটু স্লো আগাচ্ছি আমরা। তো অনেকের হয়তো যে আগে থেকে যদি এক্সপার্ট থাকে যে না আমি আগে থেকে একটু পারি ভালো, 35টা ক্লাস ডি সার্কিট নিয়ে অনেক স্লো হয়ে যায়। তো ভাই করার কিচ্ছু নাই, আমরা হচ্ছে একদম টপিক ওয়াইজ আলাদা আলাদা ভাবে খুব ডিটেলস সহকারে পড়বো। এই জন্য হয়তো একটু সময় লাগবে, কারো বিরক্ত লাগে, একটু কষ্ট করে হলেও দেখতে হবে আর কি। হ্যাঁ, তো আগাবো। সবাই যদি দেখি যে না সবাই ভালো পারতেছে, আমি একটু স্পিডে বুঝাইলেও পারতেছে, তখন আমি একটু স্পিড দিব, সমস্যা নেই। কিন্তু ইনিশিয়াল অবস্থায় খুব স্লো আগাবো আমি, যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে, এবং যেই ছাত্রটা খুব কম বুঝে সেও যেন খুব ভালোভাবে বুঝতে পারে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আর আরেকটা কথা হচ্ছে, সমস্যা নাই, যে কোনো সময় কোশ্চেন করা যাবে, মাইক্রোফোন অন করে যে কোনো সময় কোশ্চেন করতে হবে, তবে রেসপন্স করতে হবে ক্লাসে। কারণ আমি হচ্ছে বারবার জিগাই, একটা টপিক পড়ানোর পরে আমি কিন্তু বারবার জিগাই যে বুঝতেছেন কিনা বা বুঝছেন কিনা, সাথে সাথে 2-1 একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝতে পারি না আসলে কেউ আছে কিনা বা বুঝতেছে কিনা। এই জন্য একটু রেসপন্স করতে হবে, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। আর আমি এইটুক কথা দিচ্ছি, আমাদের ডি সার্কিটের কন্টেন্টগুলো তো আমরা দেখলাম, এইটুক যদি 30টা ক্লাস বা 32টা-35টা ক্লাস যদি ভালোভাবে করতে পারি, এইটুক শিওর থাকি পরবর্তীতে যদি আমরা কোথাও পরীক্ষা দিই, জবের পরীক্ষা দিই, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা ডি সার্কিট রিভিশন দিতে পারবো যে কোনো পরীক্ষায়। নাইম ভাই, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু প্রবলেম হয়েছিল মনে হয়। হ্যাঁ, এখানে একটু প্রবলেম। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা আচ্ছা, তো আমি বলতেছিলাম যে যদি আমরা খুব ভালোভাবে 30-35টা ক্লাস খুব ভালোভাবে সময় দিয়ে করতে পারি, ইনশাল্লাহ পরবর্তী 2-2.5 ঘন্টার মধ্যে ডিসি রিভিশন দেওয়া সহজ। কারণ ডি সার্কিট অতটা কঠিন সাবজেক্ট না, খুবই সহজ একটা সাবজেক্ট। কারণ আমাদের ইলেকট্রিক্যালের যে চাকরি প্রিপারেশন বিশেষ করে অনেক বড় একটা সিলেবাস অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে। তো অল্প সময়ে যদি বড় সিলেবাস রিভিশন দিতে চাই, তাহলে যেগুলো একটু সহজ সাবজেক্ট বা যেই টপিকগুলো একটু সহজ, ওগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে রিভিশন দিতে হবে। কারণ চাকরি পরীক্ষা আমাদের নন আছে, ডিপার্টমেন্টের আছে দুইটাই। কারণ আমাদের ডিপার্টমেন্টের মধ্যে মেশিন আছে, পাওয়ার সিস্টেম আছে, যেগুলো টপিকগুলো একটু তুলনামূলকভাবে কঠিন আর কি। মেশিন, পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্সে কিছু কিছু টপিক আছে কঠিন। তবে যেই টপিকগুলো তুলনামূলকভাবে কঠিন, ওখানে কিন্তু এমনিতেই সময় বেশি দেওয়া লাগে। প্লাস হচ্ছে পরীক্ষা রিভিশনের সময় ডি সার্কিটটা এমনিতেই সহজ টপিক। তো এখানে যদি আমরা একটা দিন পুরোটাই ডি সার্কিটে রিভিশন দিতে নেই, তাহলে কিন্তু ভালোই অন্যান্য সাবজেক্টগুলো রিভিশন দিতে সমস্যা হবে আর কি।
তো এইটুকু আমি আশা দিতে পারি, যদি 30-35টা ক্লাস খুব ভালোভাবে আমরা সবাই মনোযোগ সহকারে করি এবং রেগুলার ক্লাস মানে রেগুলার ক্লাস করি প্লাস রেগুলার পড়া রেগুলার কমপ্লিট করি, পরবর্তীতে ডিজি সার্কিট রিভিশন দিতে 2-2.5 ঘন্টায় সম্ভব। যে 2-2.5 ঘন্টা রিভিশন দিব তাহলে আমাদের ডিজি সার্কিটটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ডিজি সার্কিটে আগাই, দেখি কি হয়। ওকে, হ্যাঁ হ্যাঁ এখন টোটাল সিলেবাস আমাদের ইলেকট্রিক্যালের টোটাল সিলেবাস শেষ হইতে মেবি 6 মাস তো লাগবেই, টোটাল সিলেবাস শেষ করতে 6 মাসের মতো লাগবে আর কি। আর হচ্ছে সপ্তাহে ক্লাস 3 দিন থাকবে মেবি, হ্যাঁ 3 দিন 4 দিন 3 দিন থাকবে আর কি, মানে প্রতিদিন তো মনে হয় 2টা করে ক্লাস থাকবে। যদি এটা এই বিষয়টা আমি এখনো রুটিন সেট হয় নাই, নাইম ভাই হয়তো বলতে পারবে, নাইম ভাইয়ের সাথে কথা বললে হয়তো মানে কানেক্ট করলে করতে বলতে পারবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বললে বা নাইম ভাইয়ের সাথে কথা বললে এই বিষয়গুলো আরও বিস্তারিত জানাবে আর কি। হ্যাঁ, আর আমরা ওই টপিকগুলো বিস্তারিত যাই না, হঠাৎ করে চলে গেছিল। হ্যাঁ কি বুঝাইতে পারছি কি আমি বিষয়টা? নাইম ভাইয়ের সাথে কথা বলে সপ্তাহে কয়দিন ক্লাস হবে, তো মেবি 3 দিনই ক্লাস থাকবে আর কি। ও হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট ক্লাস 3 দিন থাকবে আর 3 দিন 9 থাকবে, সপ্তাহে 6 দিনই ক্লাস হবে। আচ্ছা হ্যাঁ, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 3 দিন ডিপার্টমেন্ট 3 দিন 9। হ্যাঁ, আর টোটাল সিলেবাস শেষ হইতে আমাদের ডিপার্টমেন্ট মূলত 6 মাস লাগা যায়, কারণ ডিপার্টমেন্ট সিলেবাসটা অনেক বড় সিলেবাস, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই জন্যই 6 মাসের মতো লাগবে, মিনিমাম 6 মাস লাগবে আর কি। ওকে, তো আমাদের টপিক হচ্ছে ডিসি সার্কিট। তাহলে আমরা ডিসি সার্কিট সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করি। তাহলে এখানে আমাদের 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে সার্কিট। তো আমরা প্রথমে যদি সার্কিট নিয়ে আলোচনা করি, যে আগে সার্কিটটা কি মূলত। সার্কিট হচ্ছে, আমি যদি সংজ্ঞা দেই, আমি বলছি সার্কিট হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। যেমন আমি যদি একটা সার্কিট অঙ্কন করি, এটা সাপোজ আমি একটা চিন্তা করলাম সার্কিট, এই সার্কিটে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। সাপোজ আমি যদিও কারেন্ট বিষয়গুলো কিগুলো আস্তে আস্তে আসতেছি, মূলত সার্কিট বিষয়টাই বুঝি। তো এটা যদি আমি সার্কিট চিন্তা করি, এদিক দিয়ে এই একটা সোর্স আছে, এই সোর্সে কারেন্ট প্রবাহিত হবে, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এদিক দিয়ে হয়ে সার্কিটটা ক্লোজ করছি, কিন্তু এদিকটা কি কারেন্ট প্রবাহিত হবে না, কারণ এখানে কি আছে একটু ওপেন করে রাখছেন। কিন্তু আমি সংজ্ঞাতে বলছি এখানেও কিন্তু এইটুকু আমি সার্কিট বলতে পারবো, কারণ সংজ্ঞাতে বলছি সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার বা হতে চাওয়ার সম্পূর্ণ পথকে আমরা সার্কিট বলবো। তাহলে এই সার্কিট এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু এদিক দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না, কিন্তু এখানেও কি আছে আমাদের লাইন আছে বা আমি কন্ডাক্টর আছে, কিন্তু এখানে ওপেন করে রাখছি। তাহলে এদিক দিয়ে হতে চাবে, কিন্তু ওপেন থাকার কারণে আরো হবে না, তাহলে হতে চাওয়ার একটা প্রবণতা তৈরি হবে এদিক দিয়ে। তার মানে আমাদের বলছে সার্কিট আমি ওই অংশটুকু ওইটাকেই বলবো যে একটা অংশ থাকবে যেখানে কারেন্ট প্রবাহিত হবে, আবার হতে চাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে, সম্পূর্ণটাকেই আমরা কি বলতে পারবো সার্কিট বলতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদেরকে সার্কিট। তো এই সার্কিটকে মূলত আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমরা যদি চিন্তা করি ডিসি সার্কিট, আরেকটা হচ্ছে এসি সার্কিট, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। তবে আমাদের এই এসি সার্কিট আলোচনার জন্য তো আমাদের টোটাল টপিকে আছে, এসি সার্কিট টপিকে আছে, আর ম্যাগনেটিক সার্কিট আলোচনার জন্য আমাদেরও টপিক আছে, সেটা হচ্ছে মেশিন। তো সাধারণত এই ম্যাগনেটিক সার্কিটটা মেশিনের ক্ষেত্রেই হয়। তাহলে এই মেশিনে আমরা ম্যাগনেটিক সার্কিট কি এটা নিয়ে আমরা শিখতে পারবো যখন মেশিন টপিক শুরু হবে। আর এসি সার্কিট তো এসি সার্কিটের টপিক আছে, সেটা শুরু হবে। তো আমার আলোচনা হচ্ছে কি নিয়ে, শুধুমাত্র ডিসি সার্কিট নিয়ে। আমরা হচ্ছে ডিসি সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আর কি। তো মূলত সার্কিটটা 3টা ভাগে ভাগ করছে, একটা ডিসি, একটা এসি, আর একটা ম্যাগনেটিক সার্কিট। কিন্তু আমি আলোচনা করবো শুধুমাত্র কি ডিসি সার্কিট নিয়ে, যেটা আমি উপরে লিখছি। তাহলে আমরা ডিসি সার্কিট নিয়ে আলোচনা করবো, বাকিগুলোতে না যায়। তো এই হচ্ছে আমাদের কি একটা সার্কিটের যদি সংজ্ঞা দেয়, সার্কিট হচ্ছে এটা। এখন তাহলে ডিসি জিনিসটা কি, তাহলে আমরা ডিসিটা একটু বুঝি, তারপর ডিসি সার্কিট নিয়ে আলোচনা করি। ডিসি হচ্ছে এর ফুল মিনিং হচ্ছে আমাদের কি ডাইরেক্ট কারেন্ট। ডিসি হচ্ছে আমাদের কি ডাইরেক্ট কারেন্ট। তাহলে এখানে ডাইরেক্ট একটা শব্দ আসছে, আর হচ্ছে কারেন্ট একটা শব্দ আছে। তাহলে আমরা আগে কারেন্টটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে ফুল মিনিং নিয়ে আলোচনা করতে পারবো আমরা। তো আমি যদি কারেন্ট নিয়ে আলোচনা করি, কারেন্টের সংজ্ঞা যদি আমরা দেই, কারেন্ট হচ্ছে
ওকে, তো আমি কারেন্টের সংজ্ঞা দিলে চার্জ প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে। সাপোজ আমরা যদি এখানে একটা কন্ডাক্টর চিন্তা করি, কারেন্টটা তো আমরা চোখে আর দেখি না, কারেন্ট জাস্ট অনুভব করতে পারি। কারেন্টগুলো হচ্ছে মূলত আমাদের ভিতরে অনেক ইলেকট্রন থাকে। সেটা যদি আমরা ইলেকট্রনিক্স যাই, এখানে সাধারণত হোলের কথাও বলে, যেটা পজিটিভ আয়ন আর হচ্ছে নেগেটিভ আয়ন, কারণ ইলেকট্রনটা হচ্ছে আমাদের নেগেটিভ আয়ন আর হোল যেটা সেটাকে আমরা পজিটিভ আয়ন বলি। তো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ওখানে গেলে আমরা হোলের বিষয়টা আসে, কিন্তু আমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে মূলত ইলেকট্রন দিয়ে চিন্তা করি। এই জন্য মাঝে মাঝে ইলেকট্রন প্রবাহের হারকেই কি বলে? কারেন্ট বলে আর কি। যদি ইলেকট্রিক্যাল ক্ষেত্রে চিন্তা করি, মূলত চার্জ প্রবাহের হারকেই কারেন্ট বলে। চার্জ দুই প্রকার হতে পারে, সেটা হচ্ছে পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জও হতে পারে। তো আমরা ইলেকট্রন নিয়ে চিন্তা করি, তাহলে এই একটা শাখার ভিতর দিয়া যদি আমাদের এখানে অসংখ্য ইলেকট্রন আছে, এদিকে ওই ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এইভাবে, তাহলে এই ইলেকট্রন যে প্রবাহিত হচ্ছে এর হারটা কত, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন এই কন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, মূলত এটাই হচ্ছে আমাদের কি? কারেন্ট। আমি যদি কারেন্ট চিন্তা করি, তার কারেন্ট আই সমান লিখতে পারি কি পরিমাণ চার্জ যাচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে আমাদের চার্জ আছে, ছোট হাতের দুইটা যেহেতু ছোট হাতের, তাহলে আমি চার্জ আছে এর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন প্রতি সেকেন্ডে এদিক দিয়ে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে, এর যে অনুপাতটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে এর পরিমাণটা, এই পরিমাণটাকে আমরা কি বলি? কারেন্ট বলি। তা কারেন্ট হচ্ছে চার্জ প্রবাহের হারকে আমরা কি? কারেন্ট বলছি, যেটা হচ্ছে ইলেকট্রনের যে প্রবাহ হচ্ছে প্রতি সেকেন্ডে সেটাই। তো এখন ডাইরেক্ট কারেন্ট জিনিসটা কি? ডাইরেক্ট কারেন্ট জিনিসটা হচ্ছে যে কি থাকবে? সময়ের সাথে স্থির থাকবে, সময়ের সাথে দিকের কোনো পরিবর্তন করবে না। দ্যাট মিনস আমার কারেন্টটা এদিক প্রবাহিত হচ্ছে, যতক্ষণ টাইম থাকবে সে সবসময় একই দিকে কারেন্টটা প্রবাহিত হবে বা ইলেকট্রনগুলো একই দিকে প্রবাহ হবে, জাস্ট অন্য দিকে যাবে না। যেমন আমি যদি এসি সার্কিটে কল্পনা করি, এসি সার্কিটে কন্ডাক্টর চিন্তা করলে এই কারেন্টটা সময়ের সাথে কি হয়? দিকের পরিবর্তন করে। যেমন আমার এই দিক দিয়ে যে ইলেকট্রনের প্রবাহগুলো হচ্ছে, কোনো এক নির্দিষ্ট টাইম পর্যন্ত সে এদিকে যাবে, আবার তারপরে নির্দিষ্ট টাইম পরে আবার কি হবে? তার বিপরীত দিকেও প্রবাহিত হওয়া শুরু করে। দ্যাট মিনস সে পজিটিভ দিকেও যাবে, কোনো নির্দিষ্ট টাইম পরে নেগেটিভ দিকেও যাবে, এরকম একটা সাইকেল তৈরি করবে। ফার্স্ট হাফে কি আসছে? পজিটিভ দিকে আসছে, আর কোনো একটা নির্দিষ্ট সময় পরে সে নেগেটিভ দিকেও তার চার্জের প্রবাহগুলো ঘটতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি? এসি সার্কিট। আর ডিসি সার্কিটের ক্ষেত্রে সে টাইম যতই হোক না কেন সবসময় কি থাকবে? একই ডিরেকশনে কারেন্টটা প্রবাহিত হবে। এই জন্য এটাকে আমরা কি বলতেছি? ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলতেছি। আচ্ছা, লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, সবাই নতুন লিঙ্ক একটু জানিয়ে দিতে হবে। ওটা আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, তাহলে আমরা তাহলে এটা হচ্ছে কি? ইলেকট্রনের প্রবাহগুলো বা সময়ের সাথে কারেন্টের দিকের যে পরিবর্তন যদি হয় সেটাকে আমরা এসি সার্কিট বলতেছি। কিন্তু ডিসি সার্কিটের বা ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে কি হবে? যে আমাদের সময়ের সাথে কারেন্টটা স্থির থাকবে, নির্দিষ্ট দিকে থাকবে, সময়ের দিকের কি করবে না? কোনো রকম পরিবর্তন করবে না। এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। এই জন্য আমরা সাধারণত দেখি ডিসি কারেন্টগুলো কি? সাধারণত ব্যাটারিতে ডিসি যে ভোল্টেজগুলো আছে সেগুলো ব্যাটারিতে আমরা কি স্টোর করে রাখতে পারি। কিন্তু এসি সার্কিট বা এসি যে ভোল্টেজগুলো আছে বা এসি পাওয়ারগুলো আছে আমরা কিন্তু সংগ্রহ করে রাখতে পারি না। এসিকে সংগ্রহ করতে গেলে আমাদের কি করতে হয়? সেটাকে এসিকে আগে ডিসিতে রূপান্তর করতে হয়, দেন ওটাকে আমরা স্টোর করে রাখতে পারি। আর শুধুমাত্র তার এই একটা বৈশিষ্ট্যের কারণে যে এসি সার্কিট সময়ের সাথে তার দিক পরিবর্তন করে নির্দিষ্ট সময় পর পর, বা যদি সেটা কি হয়
পিরিয়ডিক সিগন্যাল হয় আর কি। আচ্ছা, ওগুলো নিয়ে আলোচনা না করি। তাহলে এই জন্য আমরা কি করতে পারি, এসি সার্কিট স্টোর করতে পারি না, ডিসি সার্কিট কি করতে পারি, স্টোর করতে পারি, যেটা আমরা সাধারণত ব্যাটারি, মোবাইলের ব্যাটারি বা ডিসি সার্কিটের যে ডিসি যে ব্যাটারিগুলো আছে এখানে স্টোর করে রাখতে পারি, শুধুমাত্র এর ডাইরেক্ট কারেন্ট বৈশিষ্ট্যের কারণে। সবাই কি এইটুকু আলোচনা বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা। আমি একটু সাউন্ডটা স্লো আসতেছে আমার ওখানে, একটু জোরে কথা বলতে হবে হয়তো, বা বুঝতেছি না হেডফোনের সমস্যা কিনা। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, ডিসি সম্পর্কে অলরেডি আমরা শিখে ফেলছি। ডিসি বিষয়টা কি, ডিসি হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট, যে কি করে সময়ের সাথে সাথে কারেন্টের দিকের কোনো রকম পরিবর্তন করে না, নির্দিষ্ট লেভেলে চলাফেরা করে আর কি, একই দিকে আর কি। আর সার্কিটটা হচ্ছে কি, সার্কিট হচ্ছে আবার কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ যে পাথ, কারেন্ট প্রবাহিত সম্পূর্ণ পাথটাকে আমরা আচ্ছা, আমরা একটু পার্সোনাল আলোচনা করলে একটু মিউট করে করতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে বলছি, তাহলে সার্কিট হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ যে পাথ, সেটাকে আমরা সার্কিট বলতেছি। তাহলে এখন টোটালটা যে ডিসি সার্কিট, তাহলে ডিসি সার্কিটের সংজ্ঞাটা কি দিব? তাহলে ডিসি সার্কিটের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যে সার্কিট ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে পরিচালিত হয়। যেমন আমি একটু আগে যে সার্কিটটা অঙ্কন করছিলাম, এখানে কিন্তু আমি সাপ্লাই দিছি কি, এখানে আমি সাপ্লাই দিচ্ছি শুধুমাত্র ডিসি সাপ্লাই, ডিসি সাপ্লাই দিচ্ছি, সাপোজ 10 ভোল্ট আমি সাপ্লাই দিচ্ছি। তাহলে এই ডিসি সাপ্লাই দেওয়ার, হ্যাঁ হ্যালো, কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। তাই আমি বলতেছি ডিসি সার্কিট কোনগুলো হবে, তাহলে ডিসি সার্কিট হবে আমাদের যেই সার্কিটগুলো ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে পরিচালিত হবে। সাপোজ এই একটা সার্কিট, আমি এখানে সাপ্লাই দিছি কি, সাপ্লাই দিছি ডিসি সাপ্লাই, তাহলে এটাকে আমরা ডিসি সার্কিট বলবো। যদি আমরা সেটাকে এসি সাপ্লাই দিই তাহলে সেটা এসি সাপ্লাই হবে। যেমন আমি এখানে যদি এসি সাপ্লাই দিতাম, তাহলে আমি বলে দিতাম এখানে 220 ভোল্ট আরএমএস ভ্যালু আছে, আরএমএস, তাহলে এটা হচ্ছে আমাদের সেই এসি সার্কিট হয়েছে। তাহলে আমরা এসি নিয়ে আলোচনা করছি না, আমরা শুধুমাত্র ডিসিতে আসি, তাহলে আমরা ডিসিতেই আলোচনা করি। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট। আর ডিসি সার্কিটের সোর্স চেনার উপায় হচ্ছে মূলত দুইভাবে চিনতে পারি। একটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, মানে যেটা বড় প্রান্ত থাকবে বা দাগটা বড় থাকবে সেটাকে আমরা পজিটিভ প্রান্ত চিন্তা করব, আর যেটা ছোটো থাকবে সেটাকে আমরা নেগেটিভ প্রান্ত চিন্তা করব, অথবা ডিরেক্ট চিহ্নই দেওয়া থাকবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এই দুইভাবেই সোর্সের চিহ্নটা দেওয়া থাকতে পারে, যে এটাও দেওয়া থাকতে পারে, এটাও কি দেওয়া থাকতে পারে, আমরা দেখলেই বুঝতে পারবো এটা আসলে ডিসি সার্কিট বা ডিসি সোর্স আর কি। আর এসির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আরএমএস লেখা থাকে যদি এরকম ভাবে দেওয়া থাকে, অথবা এই যে এরকম ভাবে এরকম সিগন্যাল আকারে দেওয়া থাকে এসির ক্ষেত্রে, মূলত এটা হচ্ছে আমাদের এসির সোর্স। আর ডিসির সোর্স এই ছোট বড় দেওয়া থাকে একটা, অথবা প্লাস মাইনাস দেওয়া থাকে। তো এই প্লাস মাইনাস দিয়া ডিসি এসি দুইটাই বোঝায়। তবে যদি সিগন্যালটা এসি সিগন্যাল হয় তাহলে সেটা এসি সার্কিট হিসেবে কাজ করবে, আর ভোল্টেজটা যদি ডিসি ভোল্টেজ, আর ডিসি ভোল্ট কুশন উল্লেখ থাকবে বা এখানে বলে দিবে জাস্ট 10 ভোল্ট, তাহলে এটা দ্বারা আমরা ডিসি বুঝবো আর কি মূলত। তাই এটা হচ্ছে চিহ্নর বিষয়টা আর কি। আচ্ছা, এইটুক তো সবাই বুঝছি নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু আগে কারেন্ট নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। কারেন্ট বিষয়টা কি, তাহলে কারেন্টের প্রতীকটা আমরা একটু দেখি। কারেন্টের প্রতীক হচ্ছে আমাদের মাঝে মাঝে বড় হাতের আই অথবা ছোট হাতের আই দিয়ে প্রকাশ করতে পারে। মূলত আই হচ্ছে আমাদের কি কারেন্টের প্রতীক, আর একক হচ্ছে অ্যাম্পিয়ার। হ্যাঁ, অ্যাম্পিয়ারটা এ দ্বারা, বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয় আর কি, অথবা মাঝে মাঝে এএমপি দিয়েও প্রকাশ করা হয় আর কি। আর এর এককটা আসছে হচ্ছে মূলত একটা বিজ্ঞানীর নামে, সেই বিজ্ঞানীটার নামই হচ্ছে অ্যাম্পিয়ার। আর ওই বিজ্ঞানীটা হচ্ছে আমাদের যেই কারেন্ট বা আমাদের ডিসি বা কারেন্টের, মূলত কারেন্টের যে গাণিতিক ব্যাখ্যাটা দিচ্ছে এই বিজ্ঞানী অ্যাম্পিয়ার নামে। তাহলে এর নাম অনুসারে মূলত কারেন্টের একক আসছে আর কি, সেই এককটা হচ্ছে অ্যাম্পিয়ার একক। আর ওই বিজ্ঞানীর নামও ছিল আমাদের কি অ্যাম্পিয়ার। তাহলে এবার আসি হচ্ছে ভোল্টেজ নিয়ে। তা ভোল্টেজটা হচ্ছে আমাদের কি ভোল্ট। তার একটু আগে যে আলোচনা করলাম কারেন্টের ক্ষেত্রে, আমি বলছিলাম কারেন্টটা হচ্ছে মূলত আমাদের ইলেকট্রিক্যালে বা চার্জের যে প্রবাহটা, সেই চার্জের প্রবাহটা। এখন খেয়াল করি এর ভিতরে যে অসংখ্য ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো প্রবাহ কি এমনি হবে, যেটা আমি এখানে ভিতরে অসংখ্য ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আপনি কি হচ্ছে প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে এতগুলা চার্জ প্রবাহিত হচ্ছে, এটা আপনি হচ্ছে।
এরকম কিছুই না, সেটা মূলত এই ভোল্টেজের কারণে এই চার্জের কি হয়, প্রবাহগুলো হয়। তাহলে আমরা ভোল্টেজকে বলতে পারি, ভোল্টেজ মূলত এক প্রকার চাপ, এক প্রকার চাপ বলতে পারি। এর কাজই হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আছে বা চার্জগুলো আছে কি হারে প্রবাহিত হচ্ছে। তাহলে এই হারে প্রবাহিত হচ্ছে, এটা এই যে চাপ, এই চাপের কারণে ইলেকট্রনগুলো কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তার মানে এই চাপের মান যত বেশি হবে, আমি যত বেশি চাপ দিব এর ভিতর দিয়ে কি তত বেশি ইলেকট্রনে প্রবাহিত হবে, তাহলে কারেন্টের মানটা আস্তে আস্তে কি বাড়বে। তাহলে আমরা ভোল্টেজকে বলতে পারি এটা এক প্রকার চাপ, যে কি করে চার্জ প্রবাহে সাহায্য করে বা চার্জকে প্রবাহিত করে। এটাই হচ্ছে আমাদের কি মূলত ভোল্টেজ। তাহলে আমরা ভোল্টেজ এক প্রকার চাপ যা কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে। এটাই হচ্ছে আমাদের কি মূলত ভোল্ট। আর এই ভোল্টের এর প্রতীক হচ্ছে বড় হাতের বি, আর একক হচ্ছে ভোল্ট। এটাও তার এক বিজ্ঞানীর নামে আসছে, সেটা হচ্ছে আলেসান্দ্রা ভোল্টা নামে একটা বিজ্ঞানী আছে, আলেসান্দ্রা ভোল্টা। হ্যাঁ, এই বিজ্ঞানীর নাম অনুসারে মূলত ভোল্টের মানে এককটা আসছে, সেটা হচ্ছে ভোল্ট। আর এই বিজ্ঞানীর কাজ হচ্ছে মানে এই হচ্ছে ফার্স্ট ডিসি সাপ্লাই আমরা একটা ডিসি সাপ্লাই দিচ্ছি বা ডিসির যে উৎস, এই ডিসির উৎসটা আবিষ্কার করে আলেসান্দ্রা ভোল্ট। তাহলে আলেসান্দ্রা ভোল্টা, এই ভোল্টের নাম অনুসারে মূলত তার এককটা আসছে ভোল্ট, এই বিজ্ঞানীর নাম অনুসারে। হ্যাঁ, তাহলে এই একক হচ্ছে ভোল্ট আর প্রতীক হচ্ছে কত, বি। আর ভোল্টেজ মূলত বুঝতেছি আমরা যে ভোল্টেজ হচ্ছে কারেন্ট প্রবাহ হতে যে সাহায্যটা করতেছে বা ইলেকট্রনের যে প্রবাহগুলো হচ্ছে, এই প্রবাহ হতে সাহায্য করে মূলত ভোল্ট, বা ওই ইলেকট্রন প্রবাহের চাপ হিসেবে কাজ করে কে, ভোল্ট। এইটুকু কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে কারেন্ট গেল, ভোল্টেজ গেল। এবার আসি ডিসি সার্কিটে আমরা প্রকারভেদের ভিতরে। আচ্ছা, তাহলে আগে রেজিস্ট্যান্সটা শিখে আসি, তারপরে প্রকারভেদে যাই। এবার আসি রেজিস্ট্যান্স গুলা কি বা রেজিস্ট্যান্স কি। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এই যে কারেন্ট গুলো প্রবাহিত হচ্ছে, তাহলে এই কারেন্ট প্রবাহিত হওয়ার পথে মাঝে মাঝে বাধার সৃষ্টি হয়, মূলত এই বাধাগুলো দেয় হচ্ছে রেজিস্ট্যান্স। সাপোজ আমি একটা সার্কিট এখানে আছে, বা এখানে অসংখ্য চার্জ প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে, সাপোজ চিন্তা করলাম, তার মানে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সার্কিট দিয়ে। তাহলে এই কারেন্ট প্রবাহিত হওয়ার পথে এখানে এমন একটা কম্পোনেন্ট আমি এখানে লাগাই দিচ্ছি, যেটাকে আমি বলতেছি আর। এই আর এর ধর্ম হচ্ছে এই কারেন্ট প্রবাহিত হতে কি করা, বাধা দেওয়া। তাহলে এই কারেন্টটাকে বাধা দিবে কে, এ আর। তাহলে এই আরটা যে বাধা দিচ্ছে, এই জন্য এটার নাম হয়েছে কি আমাদের রেজিস্ট্যান্স। মূলত রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে কি, বাধা দেওয়া, মূলত আমরা জানি। তাহলে এই রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে বা রেজিস্ট্যান্সের ধর্ম হচ্ছে কারেন্ট প্রবাহিত হতে বাধা দেওয়া। তার মানে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে, প্রকৃতপক্ষে যতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এই রেজিস্ট্যান্স যদি লাগাইতে দেখা যাবে যে তার চেয়ে কম অপর প্রান্তে কারেন্ট প্রবাহিত হচ্ছে, জাস্ট এই রেজিস্ট্যান্সের কারণে, বাধার কারণে। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কারেন্ট প্রবাহিত হওয়ার পথে যে বাধা সৃষ্টি করে, তাহাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। সংখ্যাটাকে লিখতে হবে, না লিখলেও ইনশাল্লাহ পারার কথা আর কি, রেজিস্ট্যান্স বিষয়টা কি। আর রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে আমাদের আর একক হচ্ছে ওহম। তো এটাও হচ্ছে কি একটা বিজ্ঞানীর নাম, যেটা আমরা জানি। ওহমের প্রতীক হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, যেটা জানি হচ্ছে আমাদের ওহমস ল নামে একটা ল আছে। সেই লটা কি করছে, সে প্রোভাইড করছে, যেটা ইলেকট্রিক্যাল, বিশেষ করে ডি সার্কিট না, ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা ল। যে ল না হয় আবিষ্কার হলে আমরা এত সহজে বের করতে পারতাম না আর কি। তাহলে এই লটা আবিষ্কার করছে কে, বিজ্ঞানী ওহমস, মানে জর্জ ওহমস আর কি। তাহলে ওহমসের নাম অনুসারে রেজিস্ট্যান্সের এককটা আসছে, এর একক হচ্ছে আমাদের কি, ওহম। সবাইকে এইটুকু বুঝতে পারছি? এবার রেজিস্ট্যান্স বিষয়টা কি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ডিসি সার্কিটের প্রকারভেদ। তাহলে ডিসি সার্কিটকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিরিজ সার্কিট, 2 নম্বর হচ্ছে প্যারালাল সার্কিট, 3 নম্বর হচ্ছে মিক্স সার্কিট। আমাদের সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্স সার্কিট। তাহলে মিক্স সার্কিটটা মূলত এই সিরিজ আর প্যারালালকে মিক্স আপ করার কারণে মিক্স সার্কিট হয়েছে। তার মূলত তিনটা ভাগে ভাগ করা যায়।
সেটা হচ্ছে একটা হচ্ছে সিরিজ সার্কিট, আর হচ্ছে প্যারালাল সার্কিট, আর হচ্ছে মিক্স সার্কিট। তো আমাদের এই তিনটা সম্পর্কে মূলত হচ্ছে, যেহেতু মিক্স সার্কিট এই দুইটাতে তৈরি হয়, তাহলে আমরা মূলত এই দুইটা সার্কিট সম্পর্কে বিস্তারিত আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ আমাদের এই ডিসি সার্কিটটা নির্ভরই করতেছে এই সিরিজ প্যারালালের উপরে। কারণ আমাদের যেখানেই যাব সেখানেই আমাদের সিরিজ প্যারালাল আছে, সিরিজ প্যারালাল ইউজ করতে হবে, সিরিজ প্যারালাল বুঝতে হবে, যাই করি না কেন সবকিছু আমাদের এই সিরিজ প্যারালালের উপর ডিপেন্ড করতেছে। তার মানে এই সিরিজ সার্কিট কি, সিরিজ সার্কিটের কি কি বৈশিষ্ট্য আছে, সিরিজ সার্কিটে একদম খুঁটিনাটি সকল কিছু আমার খুব ভালোভাবে দেখতে হবে, দেন প্যারালাল সার্কিটের সকল খুঁটিনাটি খুব ভালোভাবে দেখতে হবে। তো এই জন্য এটা আমাদের খুব সময় নিয়ে আস্তে ধীরে শিখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা আলোচনা করি। প্রথমেই হচ্ছে সরাসরি সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, সিরিজ সার্কিটের সংজ্ঞাটা যদি দিই আমরা, এটা হচ্ছে এরকম। আমি বলছি যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পাথ আছে তাকে আমরা সিরিজ সার্কিট বলে। যেমন আমি যদি একটা সার্কিট চিন্তা করি, তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা সার্কিট যেখানে আমি রেজিস্ট্যান্স নিচ্ছি এবং একটা সাপ্লাই দিচ্ছি, কন্ডাক্টরের মাধ্যমে কানেক্ট করছি। তাহলে এটা হচ্ছে সাপোজ আমার সাপ্লাই, এখানে আমি সাপ্লাই ভোল্টেজ দিতেছি বি, যার কারণে এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, যেটা হচ্ছে আমাদের কি আইটি কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে রেজিস্ট্যান্স আছে R1, এটা R2, আমি R3, তিনটা একাধিক রেজিস্ট্যান্স এখানে দিয়ে রাখবো। সাপোজ ধরলাম এই রেজিস্ট্যান্সের ভিতরে আমাদের B1 পরিমাণ ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সের ভিতরে B2 পরিমাণ ড্রপ হবে, এটার ভিতরে B3 পরিমাণ ড্রপ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিরিজ সার্কিট, কারণ আমি বুঝতেছি সিরিজের সংজ্ঞা অনুসারে যে কি, যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। তাহলে এই সার্কিটে কারেন্ট প্রবাহের এই একটা পথ ব্যতীত অন্য কোনো পথ আছে? জাস্ট একটা শাখায় আছে যার ভিতর দিয়ে শুধুমাত্র এই কারেন্টে প্রবাহিত হবে, অন্য কোনো শাখা তৈরি হয় নাই। তাহলে এইটাকে আমরা কি বলবো? সিরিজ সার্কিট বলবো। আর এই সিরিজ সার্কিট তিনটা বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে। এই তিনটা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, কারণ আমরা ডিসি সার্কিট সলিউশনের ক্ষেত্রে বা যে কোনো সিরিজ সার্কিট, সেটা হোক এসি সার্কিট, যে কোনো সিরিজ সার্কিট সলিউশনের ক্ষেত্রে এই তিনটা বৈশিষ্ট্যের বাইরে আমরা কখনোই যাইতে পারবো না। এই তিনটা বৈশিষ্ট্য মানতেই হবে ডিসি সার্কিট, সিরিজ সার্কিটের ক্ষেত্রে, হোক সেটা এসি সিরিজ সার্কিট, হোক সেটা ডিসি সিরিজ সার্কিট। এই জন্যই এই তিনটা বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝতে হবে এবং মনে রাখতে হবে আর কি। তাহলে ফার্স্ট যে বৈশিষ্ট্য বলছে, এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য, যে সিরিজ সার্কিটে কারেন্টের মান সমান থাকে। তার মানে আমরা একটা সিরিজ সার্কিটে যতগুলো লোডই থাকুক না কেন, যেটা 10টা 20টা 25টা 30টা যতগুলো লোডই থাকুক না কেন, প্রত্যেকটা লোডে কারেন্টের মান কি থাকবে? সবসময় সমান থাকবে। সাপোজ এই সার্কিটে আমি সাপ্লাই কারেন্ট আইটি প্রবাহিত হচ্ছে, তাহলে এই আইটি, তার মানে এই R1 লোডের ভিতর দিয়ে আইটি পরিমাণই কারেন্ট যাবে। যদি এটা আমরা চিন্তা করি এদিক দিয়ে সাপোজ I1, তাহলে এই আয়নের ভিতর দিয়ে আইটি পরিমাণ কারেন্ট যাবে, আয়নের মানটা আইটির সমান হবে। এটা যদি I2 হয়, তাহলে এর ভিতর দিয়েও কি হবে? আইটি পরিমাণটি কারেন্ট থাকবে, মানে I2 আর আইটি সমান হবে। এটা যদি I3 আমরা চিন্তা করি, বা লোড 3-র ভিতরে যে কারেন্ট I3 চিন্তা করি, তাহলে এই I3-র ভিতর দিয়েও আইটি পরিমাণটি কারেন্ট যাবে, মানে আইটির সমান কারেন্টটি কি হবে? প্রবাহিত হবে, যদি সেটা সিরিজ সার্কিট হয়। কারণ আমাদের সংজ্ঞা থেকেই বুঝতেছি কারেন্ট প্রবাহের একটি মাত্র রাস্তা আছে। তাহলে যেহেতু কারেন্ট প্রবাহের রাস্তা একটা, কারেন্ট তো আর ভিন্ন হতে পারে না। তাহলে এখানে যে পরিমাণ কারেন্ট যাবে টোটাল সার্কিটে বা টোটাল লোডে, যতগুলো লোড থাকবে, লোডগুলো তো কি থাকবে? সেম পরিমাণ কারেন্টই থাকবে। তার মানে আমি এইটা অনুসারে বা এই বৈশিষ্ট্য অনুসারে বলতে পারি ডিসি সার্কিটের ক্ষেত্রে আইটি সমান সমান I1 ইজিক্যাল টু I2 ইজিক্যাল টু I3। মানে প্রত্যেকটা লোডে, আমি তিনটা লোড নিচ্ছি এখানে, প্রত্যেকটা লোডে কারেন্টের মান সবসময় কার সমান হবে? আইটির সমান হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বৈশিষ্ট্য। তার মানে আমরা একটা সার্কিটের ভিতরে যখনই বা যে অংশটুকুর ভিতরে কি পাবো? সিরিজ পাবো। ওই সিরিজ অংশটুকুর ভিতরে যদি একাধিক লোডও থাকে, যাই থাকুক না কেন, প্রত্যেকটা লোডের ভিতরে কারেন্ট কি থাকবে? সবসময় সমান থাকবে। সবাইকে এইটুকু বুঝতে পারছি বা এই বৈশিষ্ট্যটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য আসি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল সাপ্লাই ভোল্টেজের সমান হবে। যেমন আমি এই সার্কিটটা চিন্তা করি, এই সার্কিটে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি কত, আমি বি পরিমাণ সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি। এবং সিরিজ সার্কিটের ক্ষেত্রে সে বলছে এই যে তিনটা লোড আছে, একটা R1 লোড, একটা R2 লোড, একটা R3 লোড। তা R1 লোডে আমাদের কি হচ্ছে, B1 পরিমাণ ড্রপ হচ্ছে, R2 লোডে B2 পরিমাণ ড্রপ হচ্ছে, R3 লোডে B3 পরিমাণ কি হচ্ছে, আমাদের ড্রপ হচ্ছে। এই তিনটা ড্রপের বীজগাণিতিক যোগফলটাই হবে কার সমান, এই সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তার মানে এই বৈশিষ্ট্য অনুসারে আমরা লিখতে পারি বি সমান সমান B1 প্লাস B2 প্লাস B3। এই সাপ্লাই ভোল্টেজের অংশটুকু বা এই সাপ্লাই ভোল্টেজটুকুই এর ভিতরে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তার মানে এই ভোল্টেজের কিছু অংশ এখানে ড্রপ হবে, কিছু অংশ এখানে ড্রপ হবে, বাকি অংশ এখানে ড্রপ হবে। আর কোথায় কতটুকু ড্রপ হবে সেটা তো ডিপেন্ড করতেছে রোধের মানের উপরে প্লাস এখানে শাখার কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে। ওটা তো আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু মূলত বৈশিষ্ট্যটা বুঝি কিনা যে আবার সিরিজ সার্কিট যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই সাপ্লাই ভোল্টেজটা ওই যে বিভিন্ন লোড থাকবে বা 3টা 4টা যতগুলো লোড থাকবে সেই লোডে মানে তাদের মান অনুসারে কি হবে, ভাগ হবে। তার মানে ওই প্রত্যেকটা লোডে যে পরিমাণ ড্রপ পাবো ওই ড্রপগুলোকে যদি আমরা যোগ করি তাহলে ওই সিরিজ সার্কিটে সাপ্লাই ভোল্টেজের কি পাবো, সমান পাবো। এইটুক বাই কথাটা কি বুঝতে পারছি সবাই? হ্যালো, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এগুলো আমাদের প্রতি ক্ষেত্রে ইউজ করতে হবে। প্রথমে আমরা ম্যাথে যাব, প্রতি ক্ষেত্রে এই বিষয়গুলো ইউজ করতে হবে। এই জন্যই ভালোভাবে বুঝতে হবে বিষয়টা কি, কিভাবে যোগ হচ্ছে, আর প্লাস হচ্ছে বৈশিষ্ট্যগুলো তো মনে রাখতেই হবে আমাকে। এবার আসি 3 নম্বর বৈশিষ্ট্য। ওকে, 3 নম্বর বৈশিষ্ট্যটা করার আগে আমরা একটু প্রমাণ করি, তারপরে বৈশিষ্ট্যটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। তো আমরা দেখলাম বি সমান কি জানি আমরা, B1 প্লাস হচ্ছে B2 প্লাস হচ্ছে B3। আচ্ছা, আমরা তো ওহমস লটা এখনো শিখি নাই, তো আমরা এই প্রমাণটা তো ওহমস ল আনা লাগতেছে। এই ওহমস লটা আমরা নেক্সট ক্লাসে হয়তো বা যাইতে পারবো, আজকে সময় না পাইলে। তো আমরা নেক্সট ক্লাসে শিখবো। আবার তো মনে রাখি ওহমস ল হচ্ছে B = IR। এটা আমরা প্রমাণ করবো কালকে, হ্যাঁ, এটা আমরা প্রমাণ করবো এবং বুঝবো কিভাবে আসছে আর কি। তারপর আজকে আপাতত মুখস্থ রাখি যে আমরা B সমান লিখতে পারি কি, IR। এটা হচ্ছে ভোল্টেজের সূত্র। কোন একটা লোডের ভোল্টেজ বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে I হচ্ছে ওই লোডের ভিতরে কারেন্ট কত, আর হচ্ছে ওই লোডের রেজিস্ট্যান্সটা কত, সেটা হচ্ছে আমাদের ওহমস লটা আর কি বলছি। এটা আমরা গত ক্লাসে নেক্সট ক্লাসে প্রমাণ করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে যে বৈশিষ্ট্যটা দেখলাম সেই বৈশিষ্ট্য অনুসারে বি সমান কি জানি, B1 প্লাস B2 প্লাস হচ্ছে B3, এটাই লিখছি আমি এখানে। তাহলে এই বি মানে কি, সাপ্লাই ভোল্টেজ। তাহলে এই সাপ্লাই ভোল্টেজ আমরা সূত্র অনুযায়ী কি জানি, টোটাল ভোল্টেজ সমান IR। আমি সাপ্লাই ভোল্টেজ মানে টোটাল ভোল্টেজ সমান টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স বলতে পারি। কারণ আমি সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত এটা যদি জানি, সার্কিটের টোটাল কারেন্ট কত এটা যদি জানি, তাহলে টোটাল ভোল্টেজ কত এটা বের করতে পারবো ওহমস ল অনুসারে। সিমিলারলি ভাবে আমি যদি এই ড্রপ মানে হচ্ছে R1 ড্রপ বের করতে চাই বা B1 বের করতে চাই, এর ভিতরে কারেন্ট কত এবং এর ভিতরে রেজিস্ট্যান্স কত এটা যদি গুণ দেই তাহলে এখানে কি পরিমাণ ড্রপ আছে এটা আমি বের হয়ে যাব। এই দুইটা এই কথাগুলো বুঝতে পারছি কিনা বা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, আমরা এই সূত্রটা আপাতত আজকের জন্য শুধু মুখস্থ রাখি, এটা নেক্সট ক্লাসে প্রমাণ করব, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো আর কি। আপাতত আজকে মনে রাখি বি সমান IR, মানে কোনো একটা জায়গার বা কোনো একটা লোডের ভোল্টেজ বের করার জন্য এই ওহমস লটা অ্যাপ্লাই করতে হয়। এই ওহমস লয়ের সূত্রটা হচ্ছে বি। তাহলে বি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা আমরা এই তিনটা সম্পর্কে একটু আগে কিন্তু জেনে আসছি। তাহলে আমরা কারেন্ট এবং রেজিস্ট্যান্স যদি গুণ করি তাহলে ওই জায়গার বা ওই লোডের কি পাই, ভোল্টেজ পাই, যেটা ওহমস ল বলছে। আর এই অনুসারে আমি এই বৈশিষ্ট্যটা লিখছি তো এখান থেকে 2 নম্বর বৈশিষ্ট্য সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তাহলে এখানে কি আছে, সাপ্লাই ভোল্টেজ, যেটাকে আমরা ভিটি বলতেছি। তা আমি যদি এই সাপ্লাই ভোল্টেজটা বের করতে চাই তাহলে ওহমস ল বলছে বি সমান IR। তাহলে সাপ্লাই ভোল্টেজ মানে কি, মোট ভোল্টেজ। তাহলে মোট ভোল্টেজকে আমি বিটি দ্বারা চিহ্নিত করলাম যে বিটি। তাহলে এই বিটি যদি বের করতে চাই তাহলে আমার এখানকার কি লাগবে, কারেন্ট লাগবে। তাহলে এখানে কারেন্ট কত আছে, আইটি আছে। তাহলে কারেন্টটা হবে কত, আইটি ইনটু এখানকার রেজিস্ট্যান্স কত কিন্তু আমি জানি না, সেটা হচ্ছে মোট রেজিস্ট্যান্স হবে। এখন সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত এটা তো আমরা বের করে শিখি নাই, কিন্তু আবার তো মনে রাখি এটাই তো মোট রেজিস্ট্যান্স হবে। কারণ আমার এই সার্কিটের এই পজিশনের যদি রেজিস্ট্যান্স জানি, এই পজিশনের যদি কারেন্ট জানি, তাহলে আমি কেবল এই পজিশনে কি বের করতে পারবো, ভোল্টেজটা বের করতে পারবো। তাহলে মোট রেজিস্ট্যান্স ধরে নেই আরটি, সেই মোট রেজিস্ট্যান্স আমরা ধরে নিলাম যে এখানে মোট রেজিস্ট্যান্স আছে আরটি এবং কারেন্ট আছে আইটি। তাহলে আমরা আইটি জানি, আরটি হচ্ছে মোট রেজিস্ট্যান্স বের করবো হয়তো বা, তাহলে এখানকার বিটিটা আমি কি বের করতে পারতেছি। আমি জাস্ট এটাই বলছি, বুঝাইতে পারছি?
হ্যালো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই বিটি সমান সমান লিখি। তাহলে বিটি সমান সমান লিখলাম কি, বিটি সমান সমান হচ্ছে আমাদের আইটি ইন্টু হচ্ছে আর টি লিখলাম। এখন বি1 সিমিলারলি ভাবে এখন একই চিন্তা করবো আমরা। বি1 এর ভিতরে কারেন্ট কত I1, আর এর ভিতরে রেজিস্ট্যান্স কত R1, তাহলে রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট সমান সমান কি ভোল্টেজ। তাহলে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের I1, সরি কারেন্ট হচ্ছে I1, রেজিস্ট্যান্স হচ্ছে R1। তাহলে আমরা এখানকার ভোল্টেজ B1 পাইলাম। প্লাস B2 মানে কি, কারেন্ট হচ্ছে I2, রেজিস্ট্যান্স হচ্ছে R2। তার প্লাস B3 মানে কি, কারেন্ট হচ্ছে I3, রেজিস্ট্যান্স হচ্ছে R3। রাইট, কারণ আমাদের ভোল্টেজ বের করতে গেলে ওহমস ল অ্যাপ্লাই করতে হয়, আর সেই ওহমস লটা বলছে B = IR, I হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স আর কারেন্ট যদি আমরা গুণ করি তাহলে কি পাই, ভোল্টেজ পাই। এটা ওহমস ল থেকে আমরা জেনে আসছি, আর ওহমস লটা প্রমাণটা এখনো করি নাই, যেহেতু আমরা বৈশিষ্ট্যতে আছি। নেক্সট ক্লাসে আমরা ওহমস লর প্রমাণটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এইটুকু তো সবাই বুঝছি। এখন খেয়াল করি তো আমরা সিরিজ সার্কিটে 1 নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে। 1 নম্বর বৈশিষ্ট্য বলছে সিরিজ সার্কিটের প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে কারেন্ট কি থাকবে, সমান থাকবে। তাহলে আইটি পরিমাণ কারেন্ট I1 সমান I2 সমান I3 সমান, কারণ সার্কিটে একটা মাত্র শাখায় আছে। তাহলে যেখানে I1 I2 I3 আছে সব জায়গায় আমি কি লিখতে পারি, আইটি লিখতে পারি। তাহলে এখানেও আমি আইটি ইন্টু হচ্ছে আমাদের RT = IT কমন নিয়ে নিলাম, R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে আমি R3 লিখতে পারি। কারণ প্রত্যেকটা জায়গায় আইটি আছে, এটাও আইটি, এটাও আইটি, এটাও আইটি। কারণ I3 সমান সমান আইটি, I2 সমান সমান আইটি, আবার I1 সমান সমান কি, আইটি। তাহলে তিনটা আইটিকে আমি একটা আইটি কমন নিয়ে নিছি, R1 প্লাস R2 প্লাস R3 আসছে। এখন খেয়াল করি এই আইটি আর এই আইটি কাটাকাটি চলে যায়, তাহলে আলটিমেটলি রইল কি, RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। এই যে আমরা আইটি ধরে নিছিলাম যে সার্কিটের মোট কারেন্ট আইটি, এটা কিন্তু আমরা জানতাম না। এই যে আইটিটা বের হইলো, যে আমি প্রত্যেকটা লোডের রেজিস্ট্যান্সকে যদি যোগ করি তাহলে কি পাবো, সিরিজ সার্কিটের